আসসালামু আলাইকুম। পড়ছি কৌশিক মজুমদারের সূর্যতমসী বইটি। সপ্তম পরিচ্ছেদ, তারিণী চরণ। 13 ডিসেম্বর 1892, কলিকাতা। পুলিশের ঝামেলা মিটিয়ে গণপতি যখন ছাড়া পেল তখন প্রায় শেষ রাত। তাকে ছাড়ার আগে পুলিশ আবার তার বয়ান লিখে সই করিয়ে তবে ছাড়ল। শীতকাল বলে তখনও আলো ফোটেনি। এই সময়ে কোথায় ফিরবে বুঝতে পারছিল না সে। পাশের নহর থেকে ভিস্তিরা তাদের চামড়ার মশকে জল ভরছে। ভোরের আলো ফুটলেই রাস্তায় জল ছিটাবে। বৃষ্টি নেই, আকাশ মেঘলা, তবুও জল ছিটানোর কি দরকার কে জানে। পথের ধুলো জলের সঙ্গে মাখামাখি হয়ে তাল পাকিয়ে কাদার মতো হয়ে আছে। 2 পা চললেই সেই চ্যাটচ্যাটে কাদা পায়ে জড়িয়ে জুতোর সঙ্গে উঠে আসে। কর্পোরেশনের ভ্রুক্ষেপ নেই। 7-5 ভেবে গণপতি আর দর্জিপাড়ার দিকে গেল না। বাকি রাত ক্লাইভ স্ট্রিটে তারিণীর অফিসেই কাটিয়ে দেবে। তারিণী নতুন অফিস খুলেছে, ডিটেকটিভ এজেন্সি। সারা দিন রাত ওখানেই পড়ে থাকে। বিয়ে করেনি। বাড়িতে বিধবা মা ছাড়া কেউ নেই। ইচ্ছে হলে 1-2 দিন চুচুড়ায় দেশের বাড়িতে গিয়ে থেকে আসে। গণপতি ক্লাইভ স্ট্রিটের দিকেই পা বাড়ালো। 1757 সালে পলাশির যুদ্ধ জেতার পর লর্ড ক্লাইভ নিজেই এই রাস্তার নাম রাখেন ক্লাইভ স্ট্রিট। কোম্পানির কাউন্সিলের সদর দপ্তর এককালে পুরনো ফোর্ট উইলিয়ামের মধ্যে ছিল, আর কেল্লা ছিল ক্লাইভ স্ট্রিটের মাঝ বরাবর, প্রায় লালদিঘি অবধি। এই রাস্তা সোজা বড় বাজার অবধি যেত বলে ইংরেজরা একে রোড টু গ্রেট বাজারও বলতো। রে প্রাইভেট আই অ্যান্ড কোং এর সামনে দাঁড়িয়ে দরজায় বেশ কয়েকবার ধাক্কা মারার পর তারিণী দরজা খুলে দিল। চোখে ঘুম জড়ানো। প্রথমে গণপতিকে চিনতে পারছিল না। গণপতি বললে, এত রাতে তোমায় বিপদে ফেললাম, এক কাণ্ড হয়েছে, ভিতরে গিয়ে বলছি, চলো। তারিণী, এসো এসো বলে গণপতিকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করলো। ঘরের ভিতর মিশকালো অন্ধকার। আজকাল গন্ধকের এক ধরনের কাঠি বেরিয়েছে, দেশলাই নাম, কিন্তু বাজে খরচা বলে লোকে ব্যবহার করে না। তারিণী হাতড়ে হাতড়ে চকমকি পাথর ঠুকে শোলা ধরালো। সেই শোলায় গন্ধকের সাদা কাঠি ঠেকিয়ে আগুন জ্বালিয়ে সেই আগুন শেষে একটা প্রদীপ জ্বালায়। ঘরে আলো হলো কিছুটা। অফিস ঘর বলতে যা বোঝায় তেমন কিছু না। একটা টেবিল, খানতিনেক চেয়ার, কিছু বই, ডাই করা পত্রিকা এলোমেলো। পাশে মাটিতে একটা গদি পাতা, তাতে একটা চাদর আর বালিশ, রাতের শয্যা। চুচুড়া থেকে কলকাতায় এসে তারিণী প্রথম নানা রকম কাজ খুঁজে বেড়াচ্ছিল। কিছুদিন রাধাবাজারের এক দোকানে খাতা লেখার কাজ করে। সেখানে বড্ড কম মাইনে দিত, খাটনিও বেশি। বুদ্ধিমান তারিণী নতুন চাকরি পেয়ে গেল। চাঁদপাল ঘাটে এক গুদামে মালের হিসাব রাখার কাজ। বেশ কিছু বছর আগে চন্দ্রনাথ পাল নামে একজন মুদির দোকানদার ছিলেন। যেসব ব্যবসায়ী আর দোকানদাররা এখানে নৌকা থেকে নামতেন, তারা ওই দোকান থেকে জিনিস কিনতেন। তার নামেই এই ঘাটের নাম হয় চাঁদপাল ঘাট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদস্থ কর্মচারীরা এই ঘাটেই নামলে তাদের সম্মানে তোপধ্বনি করা হতো কেল্লা থেকে। পরে লটারি কমিটি গঙ্গার ধার বরাবর পাকা রাস্তা বানিয়ে নাম দেয় স্ট্র্যান্ড ব্যাংক। এখন অবশ্য সবাই একে স্ট্র্যান্ড রোডই বলে। একপাশে সারি সারি গুদাম। সেখানেই একদিন ড্রিসকল সাহেবের সঙ্গে আলাপ। সাহেব তখন লালবাজারের পুলিশ ইন্সপেক্টর। তার কাছে খবর ছিল বেআইনি পথে আফিম পাচার করা হচ্ছে কোনো একটা গুদাম থেকে। তিনি তারিণীকে পুলিশের খোঁচর হওয়ার প্রস্তাব দেন। ভালো দস্তুরি। তারিণী চিরকাল অ্যাডভেঞ্চার পছন্দ করে, সেও রাজি হয়ে যায়। কিছুদিন বাদেই বুঝতে পারে প্রদীপের তলাতেই অন্ধকার। সে যে গুদামে কাজ করে সেখানেই তার নাকের ডগা দিয়ে নুনের বস্তায় আফিম পাচার কাজ হচ্ছে। যথারীতি ড্রিসকল সাহেবকে খবর দেওয়ায় তিনি গুদামের মালিককে বমাল গ্রেপ্তার করেন। তারিণী 20 টাকা বকশিস পেলেও তার চাকরিটা যায়। ভালো দিক একটাই, ড্রিসকল সাহেবের প্রিয়পাত্র হয়ে ওঠে সে। এরপর প্রায় 2 বছর পুলিশের খোঁচর হিসেবে কলকাতা, চন্দননগর, চুচুড়া, কালনা, কোথায় না গেছে।
সাহেব চাকরি থেকে অবসর নিয়ে ক্রিক রোতে নিজের ডিটেকটিভ এজেন্সি খোলেন। তারিণী বছর দুয়েক তারই সহকারী হিসেবে কাজ করেছিল, কিন্তু সাহেবের শরীর ভেঙে যেতে থাকলো। মেম সাহেব মারা গেলেন, ছেলেরা ইংল্যান্ডে চলে গেল, সাহেব গেলেন না, রয়ে গেছেন এই দেশ আঁকড়ে। তবে এখন আর বেশি কেস নেন না, তিনি নিজের হাতে তারিণীকে অফিস সাজিয়ে দিয়েছেন। এমনকি তারিণী যে সুন্দর কাঠের চেয়ারটায় বসে সেটাও সাহেবেরই দেওয়া। রোজ সকালে উঠে চেয়ারটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে তারপরই বসে। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা দেখছি না যে? গণপতি প্রশ্ন করলো। ও পাট আর রাখিনি ভাই, মোড়ের মাথায় একটা ছোট দোকান খুলেছে, সকালের জলখাবার থেকে রাতের খাওয়া সব পাওয়া যায়। একটু বসো, তোমায় খাওয়াবো। গুটকে, কচুরি আর জিলিপি। গজাই ভাজে কত রকম, জিভে গজা, ছাতুর শুটকে গজা, কুচো গজা। বলতে বলতেই গণপতির মুখের দিকে তাকিয়ে তারিণীর কথা বন্ধ হয়ে গেল। গণপতির মুখ অস্বাভাবিক গম্ভীর। কি হয়েছে গণপতি? আজ একটা খুন হয়েছে চীনাপাড়ায়, সেটা বড় কথা নয়, কিন্তু এই খুনে একটা বীভৎস ভয়ানক চক্রান্তের গন্ধ পাচ্ছি। কেন যেন মনে হচ্ছে এই খুন শেষের শুরু। পুলিশে আমার বিশ্বাস নেই, তুমি হালে গোয়েন্দাগিরি শুরু করেছো, তোমায় সব খুলে বলতে এসেছি। সিগারেট খাবে? মার্কো পোলোর টাটকা সিগারেট, সাহেব একটিন দিয়েছেন। গণপতি মাথা নাড়ল, খাবে না। তারিণী নিজেই একটা ধরালো প্রদীপের আগুনে, তারপর বলল, বলো কি বলবে। ঘণ্টাখানেক পরে যখন গণপতি তার কথা শেষ করলো, তখন তারিণীর কপালেও চিন্তার ভাঁজ, আকাশেও সবে ভোরের আলো ফুটেছে। চিহ্ন বিষয়ে তুমি নিশ্চিত? 100%। তুমি পুলিশকে এই চিহ্নের অর্থ বলেছ? বলেছি, কিন্তু বিস্তারিত কিছু বলিনি। সে এক হিসেবে ভালোই করেছো, চিহ্নটা তো তোমার মনে আছে। এই কাগজে একটু এঁকে দেবে? বলে একটা উড পেন্সিল আর কাগজ এগিয়ে দিল। গণপতি এঁকে দিতেই তড়িদাহত মানুষের মতো ছিটকে উঠল তারিণী। এই কি, এই চিহ্ন তো আমারও চেনা। তুমি চিনলে কিভাবে? 3 দিন আগে স্টেটসম্যান পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপা হয়েছিল, তাতে এই চিহ্ন দেখেছি। বলো কি, আছে সেই পত্রিকা তোমার কাছে? দাঁড়াও দেখি। বলে হাটকে পাটকে তারিণী একটা ভাঁজ করা কাগজ নিয়ে এলো। এই দেখো। বিজ্ঞাপন দেখে গণপতির এক গাল মাছি। এই অনুষ্ঠানে যাবে বলেই তো সে কবে থেকে হাপিত্যেশ করছে। জাদুকর রবার্ট কার্টার আর চিনসোলিনের ম্যাজিকের বিজ্ঞাপন, করিন্থিয়ান থিয়েটারে। তারিণীকে সেটা বলতেই সে বলল, তাহলে তো ভাই আমাকেও তোমার সঙ্গে যেতে হয়। যা বুঝতে পারছি, খুনের একটা বড় সূত্র এই ম্যাজিশিয়ান সাহেবের শোতে লুকিয়ে আছে। এই ডিভোর্সের কেস আর ভালো লাগছে না, নতুন কিছু চাই। আজ মঙ্গলবার, সামনে শনিবার শো আছে, তারপর সাহেব আর কটা শো করবেন ঠিক নেই। চলো সামনের শনিবার যাওয়া যাক। কিন্তু টিকিট আর দাম? আমার কাছে তো কানাকড়িও নেই ভাই। সে আমি ড্রিসকল সাহেবের সঙ্গে কথা বলে ব্যবস্থা করব। আর টিকিটের 1 টাকা নিয়ে চিন্তা করো না। সাহেব মেম সাহেবদের ডিভোর্স করিয়ে যা রোজগার করেছি তাতে এই টাকা আমিই দিতে পারবো। বরং তোমায় ধন্যবাদ, এতদিনে সত্যিকারের একটা কেস পেলাম। তুমি বসো, মোড়ের দোকানটা খুলেছে বোধহয়, আমি জলখাবার নিয়ে আসি। গণপতি স্থির দৃষ্টিতে হাতের বিজ্ঞাপনের দিকে তাকিয়ে রইল। 8ম পরিচ্ছেদ, কিছু বিচ্ছিন্ন প্রশ্ন। 20 জুন 2018, কলকাতা। প্রায় ঘন্টা 3 বসে থাকার পর থানার সামনে একটা গাড়ি এসে থামল। সামন্ত অবশ্য এই সময়ে আমাকে 2 বার চা বিস্কুট খাইয়েছেন, লাল চা। চন্দননগর থেকে 3 জন এসেছেন। তাদের মধ্যে একটু উচ্চপদস্থ যাকে মনে হলো, তিনি সামন্তকে বললেন, আমরা একটু ইন্টারোগেশন করব, ঘরটা খুলে দিন। আগে কোনোদিন থানার ইন্টারোগেশন রুম দেখিনি। সিনেমায় যা দেখেছিলাম তাতে আমার স্থির ধারণা ছিল একটা অন্ধকার ঘর, যাতে ঢুকিয়ে আগা পাশতলা পেটানো হয়। সত্যি বলতে কি, পেটের ভিতরটা কেমন গুড়গুড় করছিল। গল্পের গোয়েন্দাদের পেট গুড়গুড় করে না। ফেলুদা বা ব্যোমকেশকে কোনোদিন পুলিশের সামনে ঘাবড়ে যেতে দেখিনি।
আমারও যাওয়া উচিত নয়, এইসব ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। একবার ভাবলাম ফেলুর মতো দারুণ স্মার্ট কিছু একটা বলে পুলিশকে চমকে দেব। বদলে মুখ দিয়ে বেরোলো, একটু বাথরুমে যাব স্যার। হ্যাঁ অবশ্যই। এক কনস্টেবল আমাকে টয়লেটের পথ দেখিয়ে দিল। হিন্দি সিনেমায় গোয়েন্দা এই টয়লেটের ছোট জানলা গলেই পালিয়ে যায়, কিন্তু এই টয়লেটের কোনো জানলা ছিল না। খুব উপরে একটা ছোট ঘুলঘুলি, যা দিয়ে মোটাসোটা একটা ইঁদুরও গলতে পারবে কিনা সন্দেহ। বেরিয়ে আসার পর ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হলো। একটা টেবিল, 2-3টে চেয়ার, একপাশে রেকর্ডার, আলোতে ঝলমল অফিস রুমের মতোই। মানে যেমন ভেবেছিলাম তা নয়। মনে একটু সাহস এলো। চন্দননগরের অফিসার একটু হেসে বললেন, চা খাবেন? পুলিশ কিছু অফার করলে না বলতে নেই, তাই উপরে নিচে মাথা নাড়লাম। আপনি তুর্বসু রায়, প্রাইভেট ডিটেকটিভ? আবার একইভাবে মাথা নাড়লাম। খবর নিয়েই এসেছেন বোঝা গেল। আপনি এত ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? আপনাকে তো খুনের দায়ে গ্রেপ্তার করছি না, শুধু কয়েকটা হেল্প চাইছি। যিনি খুন হয়েছেন দেবাশিস গুহ, লাস্ট কয়েক বছর আপনি তার খুব ঘনিষ্ঠ ছিলেন। ইনফ্যাক্ট অন্য কারোর সঙ্গে তার সেরকম কোনো সম্পর্কও ছিল না। আপনি বুদ্ধিমান ছেলে, নিজে গোয়েন্দাগিরি করেন, তাই যদি কিছু সাহায্য করতে পারেন এই কেসে। পেটের গুড়গুড়ানিটা কমছিল ধীরে ধীরে। সাহস করে জিজ্ঞাসা করলাম, কখন খুন হলেন দেবাশিস দা, কিভাবে? সব বলবো, তার আগে আপনি কয়েকটা প্রশ্নের জবাব দিন। দেবাশিস বাবুর সঙ্গে আপনার প্রথম আলাপ কতদিন আগে? বছর 2-1, 2016 জুন মাসে আমি প্রথম ওর বাড়ি যাই। মানে পুরো 2 বছর? তা যোগাযোগ হলো কিভাবে? আমি আনন্দবাজারে বিজ্ঞাপন দিয়েছিলাম, সেটা দেখেই দেবাশিস দা আমায় ডেকে কেস দেন। আমার প্রথম কেস। কি কেস? ওর বউকে ফলো করার। উনি সন্দেহ করছিলেন ওর বউ অন্যের সঙ্গে প্রেম করে, প্রমাণ পাচ্ছিলেন না। আমি ওর বউকে 7 দিন ফলো করে গোপন ক্যামেরার ছবি তুলে ওকে দেই। সেই ছবির সূত্রেই নাকি উনি ডিভোর্স কেসটা ফাইল করছিলেন। কি ছবি তুলেছিলেন? ওর স্ত্রীর সঙ্গে তার কলিগের ছবি, সাউথ সিটিতে ভিক্টোরিয়ায়। একটা চুমু খাওয়ার ছবিও তুলেছিলাম। বাহ, বেশ করেছিলেন। আপনি ওর স্ত্রীর নাম জানেন? হ্যাঁ, অর্পণা গুহ। আর ওই প্রেমিকের নাম? সুতনু ব্যানার্জি। আপনি ওর স্ত্রীকে চিনলেন কি করে? ওর বাড়িতে দেখেছিলেন? না, 2 দিন গেছি ওর ডিভোর্সের আগে। বৌদি বাড়ি ছিলেন না, আমাকে দেবাশিস দা বৌদির ছবি দিয়েছিলেন। আচ্ছা, কেস নেওয়ার আগে যে ক্লায়েন্টের বিষয়েও খোঁজ নিতে হয়, সেটা কি আপনার জানা আছে গোয়েন্দা মশাই? মানে? মানে আপনার ক্লায়েন্ট দেবাশিস গুহকে নিয়ে কিছু খোঁজ খবর নিয়েছেন কি? না মানে, নাকি আপনি সেই আমি দোকানদার, খদ্দের আমার ভগবান, এই নীতিতে বিশ্বাস করেন? এবার বেজায় রাগ হলো। প্রাইভেট ডিটেকটিভ বলে যা খুশি বলে যাবে নাকি? কি বলতে চান পরিষ্কার করে বলুন তো। পরিষ্কার করে শুনে রাখুন, ভদ্রলোকের গলায় এখন বেশ ধার। ফাক ম্যান, নো। পরিষ্কার করে শুনে রাখুন, ভদ্রলোকের গলায় এখন বেশ ধার, যদিও মুখটা হাসি হাসি। এখনো আপনার সামনে অনেক পথ চলা বাকি। এরপর থেকে কোনো কেস এলে আগে ক্লায়েন্ট সম্পর্কে খোঁজ নেবেন। এখানেও যদি খোঁজ নিতেন তবে জানতেন। আপনার সঙ্গে আলাপের 1.5 বছর আগে 2014-তে অর্পণা গুহ তার স্বামীর নামে চন্দননগর থানায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে এসে হাতে পায়ে ধরে দেবাশিস গুহ রক্ষা পায়। তার নিয়মিত যাতায়াত ছিল রেড লাইট এরিয়ায়। আমাদের কাছে খবর আছে, মুচলেকা দেবার পরও বউয়ের ওপর অত্যাচার কমেনি। সে বেচারি 2016-র শুরুতে আর না পেরে বাপের বাড়ি থাকা শুরু করে। আর হ্যাঁ, ডিভোর্সের কেসটা অর্পণাই করেন, দেবাশিস না। দেবাশিস বাবু খুব চেষ্টা করেছিলেন কেসটা যাতে না হয়, হলে তো খোরপোশ দিতে হবে। মানে আপনি যখন দেবাশিস বাবুর বাড়ি গেছিলেন তখন অলরেডি কেস এবং সেপারেশন চলছে।
মাথাটা ঝিমঝিম করছিল। তাহলে আমাকে পয়সা দিয়ে অ্যাপয়েন্ট করার মানে কি? সেটাই তো আমরাও জানতে চাইছি। সেপারেশন চলাকালীন সুতনু ব্যানার্জির সঙ্গে অর্পণার একটা সম্পর্ক গড়ে ওঠে। এখন ওরা বিয়ে করে সুখে সংসার করছে, জানেন সেটা? মাথা নাড়লাম। জানি না, জানার কথা মাথাতেও আসেনি। ছবি তুলে দেবার পর সেটা নিয়ে দেবাশিসদা কি করেছেন জানার আগ্রহ হয়নি। উনি যখন যা বলেছেন বিশ্বাস করে গেছি। এবার বলুন দেখি, যার ডিভোর্স কেস চলছে সে আবার নতুন করে বউয়ের পেছনে গোয়েন্দা লাগাবে কেন? হয়তো কেস জোরদার করতে ওর মনে হয়েছিল স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক আছে। প্রমাণ করতে পারলে কেসটা ওর পক্ষে জোরদার হবে। অফিসার এবার সোজা আমার চোখে চোখ রেখে তাকালেন। তারপর বললেন, কাঁটাটা ঘাটবো না ভেবেছিলাম, ঘাটতে বাধ্য করলেন। কিছুই যখন জানেন না, এটাও নিশ্চয়ই জানেন না যে দেবাশিস গুহর বিরুদ্ধে অর্পণা গুহর অভিযোগ ঠিক কি ছিল। দেবাশিস ওকে বাধ্য করতেন দেবাশিসের বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে, অর্পণার ইচ্ছের বিরুদ্ধে। আর আর নিজে সেসব ছবি তুলে রাখতেন। সে তুলনায় আপনার তোলা ছবি তো নস্যি, ও দিয়ে কি হবে? আমি চুপ। অফিসার এবার একেবারে কেটে কেটে বললেন, বুঝতেই পারছেন, ডিভোর্সের ব্যাপারটা একেবারে বাহানা ছাড়া কিছু না। আপনার মতো আনাড়ি গোয়েন্দা ছাড়া যে কেউ দুদিনে ধরে ফেলতো। হয়তো সেজন্যেই আপনাকে ডেকেছিলেন, জানতেন আপনি ধরতে পারবেন না। প্রথম ক্লায়েন্ট পেয়ে আনন্দে উদ্দাহু হয়ে নাচবেন। কত টাকা নিয়েছিলেন এই কাজের জন্য? 10,000। মিনমিন করে বললাম। রসিদ দিয়েছিলেন? হ্যাঁ। গুড। যাই হোক, আমি আবার প্রশ্নটা করছি, ভালো করে ভেবে জবাব দিন। কি মনে হয়, এত গোয়েন্দা থাকতে ঠিক কেন আপনাকেই ডেকেছিলেন দেবাশিস গুহ? নবম পরিচ্ছেদ, করিন্থিয়ান থিয়েটার। সংবাদ পূর্ণচন্দ্রোদয় পত্রিকায় প্রকাশিত চিঠি, 18/11/1892। মহাশয়, আপনার 30শে অক্টোবর তারিখে প্রকাশিত একটি পত্রে জনৈক শ্রী হরিদাস সাহা সর্বরী মহাশয় করিন্থিয়ান থিয়েটারের বিষয়ে মন্তব্য করিয়াছেন। ইহার মালিক কোনো লন্ডনের সাহেব হইতে পারেন। ইহা সম্পূর্ণরূপে ভুল তথ্য। ভারতবাসীগণের গর্বের বিষয় ইহা কোনো সাহেব কর্তৃক স্থাপিত নহে। নিতান্ত এক স্বদেশীয় ব্যবসায়ী ইহার স্থাপনা করিয়াছেন। তাহার নাম জামশেদজি ফার্মজি মাদান। যতদূর জানিতে পারিয়াছি, এই মাদানের জন্ম সিপাহী বিদ্রোহের সালে 27 এপ্রিল বোম্বের এক পার্সি পরিবারে। পারিবারিক দারিদ্র্যের কারণে মাত্র 11 বছর বয়সে তিনি বিদ্যালয়ের পাঠ চুকাইয়া এলফিনস্টোন ড্রামাটিক ক্লাবে প্রপ বয়ের চাকুরি লন। 1875 সালে ইহা অ্যামেচার থিয়েটার হইতে প্রফেশনাল থিয়েটারে পরিণত হইলে বোম্বে ত্যাগ করিয়া গোটা ভারতবর্ষ ঘুরিয়া ঘুরিয়া ইহারা নাট্য পরিদর্শন করিতেন। 1882-তে মাদান স্বয়ং থিয়েটারের সংস্রব ত্যাগ করিয়া করাচিতে একটি ব্যবসা শুরু করেন। শোনা যায় ওই বছরই তিনি কলকাতায় চলিয়া আসেন। কলিকাতায় আসিয়া চাঁদপাল ঘাটে জাহাজে মাল আমদানি রপ্তানির গুদাম কিনেন। এক্ষণে ভাগ্যলক্ষ্মী মাদানের সহায় হয়। কিন্তু আফিম সংক্রান্ত কিছু গণ্ডগোলের সূত্রপাত হওয়ায় তিনি অন্য ব্যবসার দিকে মনোনিবেশ করেন। তদুদ্দেশ্যেই প্রখ্যাত করিন্থিয়ান হলটি খরিদ করিয়া তিনি থিয়েটারের রূপদান করেন এবং করিন্থিয়ান থিয়েটার নাম প্রদান করেন। এই থিয়েটারটি এক্ষণে পার্সি নাট্যগীত চর্চার অন্যতম কেন্দ্র। শুধু তাহাই নহে, সাহেবগণও এই থিয়েটারে আপন আপন কসরত দেখাইতে ব্যগ্র। এই থিয়েটার অন্যান্য দেশীয় অপেরা এবং থিয়েটার অপেক্ষা শতগুণে উত্তম। ইহাতে প্রবেশ করিলে ধরায় অমরাভ্রম হইয়া থাকে। কলিকাতায় এই একটিমাত্র থিয়েটার, যাহাতে বৃহৎ টানা পাংখার ব্যবস্থা থাকায় প্রখর গ্রীষ্ম দর্শক সাধারণের কিঞ্চিত মাত্র অসুবিধার সৃষ্টি হয় না। এ দানি শোনা যাইতেছে, লন্ডনের বিখ্যাত বাজিকর কার্টার সাহেব অতি শীঘ্র এই থিয়েটারে আসিয়া আপন জাদুবিদ্যা প্রদর্শন করিবেন। কার্টার সাহেব বিশ্বের সেরা জাদুকর বলিয়া খ্যাত, এবং উহার পলায়নী বিদ্যা যাহারা দেখিয়াছে বলিয়াছে এমনটি আর হয় না। আপামর কলিকাতাবাসী এই অপূর্ব ঘটনার সাক্ষী হইবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করিতেছে। শ্রী মহেন্দ্রনাথ দত্ত, সিমলা, কলিকাতা।
দশম পরিচ্ছেদ, মৃতের পরিচয়। 13 ডিসেম্বর 1892, কলিকাতা। চীনাপাড়ার কাজকর্ম মিটিয়ে প্রিয়নাথ দেখল ভোর হয়ে গেছে, কিন্তু তার কাজ শেষ হয়নি। মৃতদেহ পাঠানো হয়েছে মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে। এককালে সাহেব সুবরাই একমাত্র এই ঘরে ঢোকার অনুমতি পেতেন। গোটা দৃশ্যটা বদলে দেন একজন বাঙালি, মধুসূদন গুপ্ত। 1836 সালের 28 অক্টোবর তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। দ্য ইংলিশম্যান পত্রিকা খুব নাটকীয়ভাবে এই খবর ছেপেছিল। বাংলা করলে তা এইরকম: মানবদেহ ব্যবচ্ছেদকারী প্রথম ভারতীয়, 29 অক্টোবর 1836। কলিকাতায় এক আলোড়ন সৃষ্টিকারী খবর। মেডিকেল কলেজের সকল ফটকগুলো আবদ্ধ করিয়া দেওয়া হইয়াছে, পাছে এই বিধর্মী কাজ বন্ধ করিবার উদ্দেশ্যে প্রাচীনপন্থীরা কলেজে আক্রমণ চালায়। মেডিকেল কলেজের সব রাখিবার ঘরে ভিড়। উপস্থিত রহিয়াছেন কলেজের সকল ইংরেজ অধ্যাপক, ডাক্তার। সঙ্গী ছাত্র বন্ধুরা ভিড় করিয়া রুদ্ধশ্বাসে অপেক্ষা করিতেছেন। সমস্ত ক্যাম্পাস ফাঁকা, সকলে সব ঘরের নিকটে ভিড় করিয়া আসিয়াছেন। নির্দিষ্ট সময়ে ডাক্তার গুডিভের সহিত দৃপ্তপদে কক্ষে প্রবেশ করিলেন একদা সংস্কৃত কলেজের আয়ুর্বেদ বিভাগের ছাত্র পণ্ডিত মধুসূদন গুপ্ত। বর্তমানে পণ্ডিত গুপ্ত একই সঙ্গে মেডিকেল কলেজের অধ্যাপক এবং ছাত্র। ডাক্তারি শাস্ত্রের অবিচ্ছেদ্য অংশ সার্জারি, যাহা বর্ণ হিন্দুদের গোড়া কুসংস্কারের জন্য ভারতে এখনো করা সম্ভব হয় নাই, সেই কাজটিই আজ করিতে আসিয়াছেন পণ্ডিত গুপ্ত। তাহার হস্তে একটি সব ব্যবচ্ছেদ করিবার তীক্ষ্ণ ছুরি। মধুসূদন বিনা দ্বিধায় সবের দিকে অগ্রসর হইলেন। সব দেহের নির্ভুল স্থানে ছুরিটি প্রবেশ করাইলেন তিনি। মুখে কোনো আড়ষ্ঠতা বা অস্থিরতার চিহ্ন মাত্র নাই। অত্যন্ত নিখুঁত এবং সুন্দরভাবে সম্পন্ন করিলেন সব ব্যবচ্ছেদের কাজ। ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিজ্ঞানী সুশ্রুতের পরবর্তীতে এই প্রথম মানবদেহ ব্যবচ্ছেদ হইল। নিষেধের জগদ্দল ভার সরাইয়া চিকিৎসা বিজ্ঞানে ভারত এক নতুন যুগে প্রবেশ করিল। সেই থেকে 1856 সালের মৃত্যুর আগের দিন অবধি সব দেহ ব্যবচ্ছেদ করে মধুসূদন গুপ্ত রোগের কারণ অনুসন্ধানের চেষ্টা চালিয়ে গেছেন। এখন সব ব্যবচ্ছেদ কক্ষের মূল দায়িত্ব ডাক্তার জন মার্টিনের হাতে থাকলেও ডাক্তার গুপ্তের শিষ্যরা, বিশেষ করে রাজকৃষ্ণ দে, এই কক্ষটির দেখাশোনা করেন। রাজকৃষ্ণের সঙ্গে প্রিয়নাথের বিশেষ সদ্ভাব ছিল। আগে কোথায় যাবে, লালবাজার না মেডিকেল কলেজ? দোনমুনা হয়ে শেষে লালবাজারে টমসন সাহেবের সঙ্গে দেখা করতেই রওনা দিল প্রিয়নাথ। সাহেব নিজের অফিস ঘরেই ছিলেন। আরদালি প্রিয়নাথের আসার সংবাদ দিতেই তিনি প্রিয়নাথকে ডেকে নিলেন ভিতরে। সাহেবের মুখ থমথম করছে। প্রিয়নাথকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন, বলো, কি দেখলে? প্রিয়নাথ আনুপূর্বিক গোটা ঘটনা সাহেবের কাছে বলল, বুকের উপর চিহ্ন সমেত। শুনে টমসন সাহেবের মুখের ছায়া আরো গাঢ় হলো। এখন কি করবে ভাবছো? আপনি যা বলবেন। তবে এক কাজ করো, একটু বিশ্রাম নিয়ে মেডিকেল কলেজে চলে যাও, গিয়ে একবার রাজকৃষ্ণর সঙ্গে দেখা করো, দেখো সব ব্যবচ্ছেদে কিছু বোঝা যায় কিনা। আর হ্যাঁ, সকাল থেকে পত্রিকা দেখার সময় পেয়েছো? না স্যার। এই দেখো, বলে একটা ভাঁজ করা স্টেটসম্যান এগিয়ে দিলেন টমসন। অবাক বিস্ময়ে প্রিয়নাথ দেখল তাতে ছোট করে হলেও চীনাপাড়ার খুনের খবর লেখা। এ কি করে হলো স্যার? আমিই তো পৌঁছলাম রাত 11টায়। তার আগেই কেউ বা কারা সংবাদটা স্টেটসম্যান পৌঁছে দিয়েছে দায়িত্ব নিয়ে। আমি নিজে স্টেটসম্যান দপ্তরে খোঁজ নিয়েছি। গতকাল সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে ওদের অফিসের বাইরের ডাক বাক্সে কেউ একটা কাগজের টুকরো ফেলে গেছিল। তাতে চীনাপাড়ায় খুনের খবর লেখা। সম্পাদক আমার পরিচিত, তিনি বলেছেন চিঠিটা আমাকে পাঠাবেন। সময়টা কিভাবে জানা গেল স্যার? প্রতি 8 ঘন্টা অন্তর ওরা ডাক বাক্স ক্লিয়ার করেন। 7:30টার ডাকে কাগজটা ছিল, তার মানে মৃতদেহ খুঁজে পাবার আগেই কেউ খবর দিয়েছে পত্রিকা অফিসে। সেটা কি করে সম্ভব? মানে একটাই, যে খবর দিয়েছে সে হয় নিজে খুনি বা খুনির সেঙাত, নয় খুন হতে দেখেছে।
কিন্তু খুন হতে দেখলে পুলিশের কাছে না এসে পত্রিকার অফিসে খবর দেবে কেন? পুলিশকে এখনো এদেশের নেটিভরা একটু এড়িয়ে চলে, সেটা মানো তো। আমি তা ভাবছি না, ভাবছি একটা খুনের খবর দিলে আমাদের ব্রিটিশ সরকার তো ভালো পুরস্কার দেন, এই সুযোগ সে নিল না কেন? তাহলে তো হ্যাঁ, তাহলে যে সম্ভাবনাটা পড়ে থাকে সেটা হলো খুনি নিজেই খবরটা দিয়েছে। আর যদি সেটাই হয় তবে সে ব্যাপারটা গোপন রাখতে চাইছে না, সে চাইছে সবাই এটা জানুক, কিংবা সে কাউকে একটা বার্তা দিতে চাইছে। সবচেয়ে বড় কথা সেটা হলো এটা সবে প্রথম খুন। শিউরে উঠল প্রিয়নাথ। ঠিক এই কথাটাই গণপতি কয়েক ঘন্টা আগে বলেছিল না? 1000 বাধার মধ্যেও সঠিক পথ। এবার আমি কয়েকটা প্রশ্ন করতে পারি স্যার? প্রিয়নাথ বলল। বলো। কাল আপনি নিজে আমায় টেলিগ্রাম করেছিলেন, মানে এই খুন কোনো সাধারণ খুন না। যে খুন হয়েছে আপনি তাকে চেনেন? সরাসরি জবাব না দিয়ে টমসন সাহেব প্রিয়নাথকে পাল্টা প্রশ্ন করলেন। আচ্ছা প্রিয়নাথ, তুমি তো মৃতদেহ দেখেছ, তোমার কি ধারণা? মৃত ব্যক্তি পুরুষ, বয়স 20-22, ইউরোপীয়, সোনালি চুল জট পাকানো, দাড়িও অযত্নে রাখা, কাটা নয়। এখন একটাই কাজ, মৃতদেহের পরিচয় খুঁজে বার করা। ম্লান হাসলেন টমসন সাহেব। সে কাজটা আমি তোমার হয়ে করে দিচ্ছি। বরং তুমি অকুস্থলে পৌঁছানোর আগেই মৃতের পরিচয় আন্দাজ করা গেছে। গতকাল সকাল থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না, ফলে গোপনে খোঁজ একটা চলছিল। তোমার জানা নেই? গোপনে কেন? গলা প্রায় খাদে নামিয়ে ফিসফিসে স্বরে টমসন সাহেব বললেন, মৃতের নাম পল কিথ ফিসমরিস ল্যান্সডাউন, আমাদের বড়লাট ল্যান্সডাউনের আপন খুড়তুতো ভাই।